মালিক শিশির অধিকারী, কিন্তু এখন শান্তিকুঞ্জের পরিচয় মুখ্যমন্ত্রীর বাড়ি। শিশির অধিকারীর বাড়ি, শুভেন্দু অধিকারীর বাড়ি, নাকি মুখ্যমন্ত্রীর বাড়ি, কোনটা আপনার বেশি ভালো লাগে? সবটাই ঠিক, কোনটা বেশি ভালো লাগে? সবটাই ভালো, কোনোটা খারাপ না। বাইরে তো সিকিউরিটি কোনো সেরকম নেই। না, সিকিউরিটির দরকার নেই আমাদের, কেন? কিছু প্রয়োজন হয় না, সিকিউরিটির প্রয়োজন হয় না। আমার চতুর্দিকে যারা বসবাস করেন, খালপাড়ের মানুষ, চালাঘরের মানুষ, ওরাই আমার সিকিউরিটি। প্রতিবেশীরা শুভেচ্ছা জানাতে এসেছিলেন। আপনার 90 বছরের একজন বন্ধু, ক্লাসমেট, তিনি এসেছিলেন আপনার ছেলে মুখ্যমন্ত্রী, সেই গর্বে আপনাকে সম্বর্ধনা জানাতে। এই যে সম্বর্ধনা, শুভেচ্ছা জানাতে এসছে, এটাই কি সাফল্যের মূল আপনাদের পরিবার? হ্যাঁ, তা হতে পারে, নিশ্চয়ই একটা দিক, সেটাও একটা দিক। মানুষ, বহু মানুষ আসছেন, কি বলছেন? বহু মানুষই আসছেন এবং তারা তাদের প্রত্যাশিত কথা বলছেন যে ছেলে মুখ্যমন্ত্রী হতে, মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী হতে তারা অনেক বেশি গর্বিত এবং আনন্দিত, এবং মেদিনীপুর বাংলার কাছে মর্যাদা পেয়েছে, এবং এই মর্যাদার সুবাদে সারা বাংলা সহ মেদিনীপুরের উন্নয়ন হবে। যখন 12 বছর বয়স শুভেন্দু অধিকারী, তখন 1982 সালে তার বাবা শিশির অধিকারী বিধায়ক হচ্ছেন। সেই 12 বছরের কিশোর আজকে শপথ নিচ্ছে মুখ্যমন্ত্রীত্বে। সেদিনের বিধায়ক 82 সালের শিশির অধিকারী কি এগুলো কল্পনা করতে পারত বা স্বপ্ন দেখত? না, এটা তো মমতা ব্যানার্জি আপনার সামনে, টিভি রিপোর্টার, আপনারই টিভি রিপোর্টার, তখন আপনার সামনে মেছেদা একবার বললেন, একবার দীঘাতে বললেন, দুবার কাঁথিতে বললেন যে আমার উত্তরসূরি শুভেন্দু অধিকারী। আমি এই সব কথা বিশ্লেষণ করতেও চাই না, আর স্মরণও রাখতে চাই না। একটা ভুল পথে আমরা পরিচালিত হয়েছিলাম। তারপরে আমি বেরিয়ে যাওয়ার জন্য বহুবার চেষ্টা করেছিলাম, কিন্তু শুভেন্দুর মুখের দিকে তাকিয়ে বা দিব্যেন্দু এদের মুখের দিকে তাকিয়ে আমি আজকে, আমার ছোট ছেলে এমপি হয়েছে, সবই ঠিক, এদের দিকে তাকিয়ে আমি খুব ড্রাস্টিক অ্যাকশান নিতে পারিনি। শুভেন্দু যে অ্যাকশান নিয়েছে তার পিছনে আমাদের গোটা পরিবার একসঙ্গে আছে। 2006 সালে একসঙ্গে বিধানসভায় গিয়েছিলেন, তখন মাত্র 30টা আসন পেয়েছিল আপনার তৎকালীন দল। সেই কঠিন সময়ে বাবা ছেলে একসঙ্গে গিয়েছেন। 9 সালে দুজন একসাথে এমপি হয়েছেন, 14 সালে একসঙ্গে এমপি হয়েছেন, কিন্তু পথটা আলাদা হয়ে গেছে তার 16 থেকে। কিন্তু আজ তিনি যখন শপথ নিচ্ছেন, বাড়িতে বসে থাকলেও শিশিরবাবু কি মনে করছেন সেখানেই বসে আছেন? হ্যাঁ, তো অত ভিড়ের মধ্যে ঠিক আমি ওখানে আর ডিস্টারবেন্স হতে পারে, আমি সেই জন্য ওখানে যাইনি। ওখানে বহু মানুষ গেছেন, আমি আনন্দিত। আমি আপনাদের টিভিতে বসে দেখেছি সব, এবং আমি আনন্দিত। কিন্তু আপনি বারবার আমার কাছে খবর আছে প্রধানমন্ত্রীর সভা ব্রিগেডে হলে যেতে চান, এই বয়সে আজকেও যেতে চান। মেজবাবু একটু বলে নিয়ন্ত্রণ করেন বাবাকে যে একটু বাড়ি থেকেই যা কিছু, নাকি? মেজবাবু তো নিয়ন্ত্রণ করবেই, নিশ্চয়ই নিয়ন্ত্রণ করবে। তা সেই নিয়ন্ত্রণের চাবিকাঠি ওর কাছে আছে। বাবাকে তো কন্ট্রোল ছেলে করে, তাই করেছে। অকৃতদার থাকাটা আপনি খুব চিন্তায় পড়ে যেতেন, আজকে তো আপনি মনে বলছেন যে অকৃতদার ছিল বলে এত সময় দিতে পারছেন। এটা তো অজয় মুখার্জি, সতীশ সামন্ত, কুমার জানার আশীর্বাদ, এবং আমাদের পরিবারের এসব আছে। কেউ সন্ন্যাসী হয়ে যায়, কেউ বিয়ে করে না, এটা অনেক বড় পরিবার। তা এসব ট্র্যাডিশন অনেক আগে আছে, সেই ট্র্যাডিশন ধরে ওর রিফ্লেকশন এসছে। বিশেষ করে অজয় মুখার্জি, সতীশ সামন্ত, কুমার জানা ওকে খুব আশীর্বাদ করেছেন, এবং স্বামী বিবেকানন্দ থেকে সুভাষচন্দ্র প্রত্যেকটা ক্ষেত্রে তার চিন্তাধারা আছে, যার জন্যই বিয়েটা করলো না। এখন কি মনে হয় যে উনি মুখ্যমন্ত্রী হবেন? আপনি আগে থেকে ভেবেছিলেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রী হবে আমি জানতাম। আমি সবসময় জানতাম যে ও দিল্লিতে যদি পৌঁছবার সঙ্গে সঙ্গে সমস্ত লিডার ওর সঙ্গে গোপনে কথা বলে, গোপনে ডেকে নিয়ে কথা বলতে চায়। বড় বড় অফিসার, সমস্ত বড় পদে আছে, তারা আলাদা তাকে ডেকে নিয়ে কথা বলতে চান।
তা এখন যার ভিতরে কিছু আছে তাকে ডেকে কথা বলে, এটা তো সিম্পল থাকেন, 3 তলায় থাকতেন, চৌকাঠে এখানেও একটা তক্তবোস, যারা দেখেছি আমরা অবাক হই, সেটা আপনাকে অবাক করে না? না না, অবাক তো নিশ্চয়ই করবে, কেন করবে না? যা ওর তো অভাব কিছু নেই, ও অনেক ভালোভাবে থাকতে পারত, কিন্তু এইটা নন্দীগ্রাম যুদ্ধই ওকে ওই জায়গায় এনে দিয়েছে। ওই সোফায় শুয়ে থাকে, মাঝে মধ্যে খাটে ঘুমায়, ছোট্ট একটা খাট, আর তাতে ঘুমায়। এই নন্দীগ্রাম যুদ্ধের ফল, পাছে একটা খবর আসবে, উঠে পড়তে হবে চট করে, সেই জন্যই ওই খাটিয়ায় শুয়ে থাকে। নন্দীগ্রামের আগে খেজুরিও তো ছিল, পটাশপুর ছিল। নন্দীগ্রামে খেজুরি, পটাশপুর, উত্তরকাতি, আমাদের দাঁতুন, নারায়ণগড়, সব জায়গায় মানে ভীষণভাবে। স্কুলের ঘরছাড়াদেরকে ডরমেটরিতে রাখতেন আমরা। হ্যাঁ, ঘরটা অনেক এখানে ডরমেটরিতে রাখতাম, খালপাড়ের বহু বাড়িতে ওরা আসামিরা সব লুকিয়ে থাকতো। কি করে এই ইচ্ছেটা জাগতো আপনাদের পরিবারের? তো উনিও বলেছেন অনেক সময়, শুভেন্দু অধিকারী, আমি পড়াশোনা করে বিদেশে বেড়াতে পারতাম, আমাদের যা পরিবারের অবস্থা, কিন্তু তারপরেও আপনি সব ছেলেকে তো রাজনীতি, ওরা চলে গেল। যে একা বাপ সব পারে না, একা বাপ সব পারে না, যেন ছেলেদের আমি রাজনীতিতে দিলাম, এবং এই জেলায় যারা রাজনীতি করেছেন তাদের বাড়ির ছেলেটা প্রত্যেকে জিনিয়াস, তাদের বাড়ি থেকে বহু শিক্ষিত ছেলে মেয়ে বেরিয়েছে, কিন্তু পরবর্তীকালে তার সাকসেসার হিসাবে পরিবারের ছেলেকে রেখে যাননি। তা আমার মনে হয়েছিল আমি চোর হই, ডাকাত হই, ভদ্রলোক হই, আমার সাকসেসার হচ্ছে রাজনীতির লোক, সে রাজনীতি করবে। এমনকি ইউনিভার্সিটিতে আমি বহু ইন্টারভিউতে দেখেছি, মেয়েরা বলে রাজনীতিবিদরা খুব বাজে লোক। তারপরে যখন একের পর এক ভালো কাজ করতে থাকি আমি, তখন বহু মেয়ে এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে আমাদের রাজনীতিবিদ সম্পর্কে বহু ধারণা। আর রাজনীতিবিদদের সম্পর্কে ধারণা তো একবারে ইতিহাস বদলে দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী, মানে চুরি ডাকাতি, সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার পরিবার গোটা ইতিহাস বদলে দিলেন। কলকাতার মানুষ, পৃথিবীর মানুষের কাছে দেখালেন কিভাবে ডাকাতি করা যায়, পরের অর্থ কিভাবে লুট করা যায়। চাকরি দিয়ে মশাই টাকা নেয় মানুষের কাছে। অন্নদাতা, কন্যাদাতা, জন্মদাতা, পঞ্চপিতা, আমাদের শাস্ত্রে আছে, চাকরি দেব, টাকা নেব, এবং তারা পরে হেরে যাবে, ফুটপাতে শুয়ে থাকবে। বলছেন চাকরি দুর্নীতি, তারা তো দলবদলের পর ট্রিপল চুরির মতো অভিযোগ শুভেন্দু। না, ট্রিপল চুরি, ট্রিপল তো আমি ট্রিপল তো আমার ঘরের ট্রিপল। উনি যে ট্রিপলের কথা বলছেন, ওনার বাংলায় যত ট্রিপল আছে আমার বাড়িতে অত ট্রিপল থাকে। রিলিফের জন্য ট্রিপল, গম, চাল, কেন এগুলো বলতো? কোনো রকম ভাবে ফাঁসিয়ে দেওয়া। কবে আপনার গেঁওখালিতে একটা এসআই হার্ট ফেল করে মারা গেল সিদ্ধার্থবাবুর আমলে, বুদ্ধবাবুর আমলে। এটাকে পরে ওই অ্যান্টি ন্যাশনাল বলে পিআই না কি যে আইনটা হয়েছিল, সেই আইনে অতদিনের কেস মমতা বার করে, পুলিশ অফিসারদের দিয়ে বার করে ওকে আসামি করার চেষ্টা করেছিলেন। এবং থ্যাঙ্কস গড টু প্রিয়দাস মুন্সি এটা জানতে পারে, এবং তৎকালীন হোম মিনিস্টার শিবাজি রাও সম্ভবত কোনো ছিলেন, তাকে বলার পরে স্ট্রিক্টলি জানিয়ে দেন যে ও করা যাবে না। দুটো আসনের কোনটা ছাড়া উচিত বলে কি পরামর্শ? সেটা ওর ডিসিশন, আমি বলতে পারবো না। আমরা দুটো আসনেই থাকবো, খাতায় কলমে ছাড়লেও দুটোতেই থাকবে। হ্যাঁ, দুটো থাকবে। আপনি রাজনীতি থেকে অবসর নিয়ে নিলেন, কিন্তু এখনো তো রাজনীতিতেই থাকলেন। না, রাজনীতি তো সারা জীবন করেছি, মৃত্যুর পূর্বদিন পর্যন্ত রাজনীতি করতে হবে, এবং রাজনীতির সঙ্গে যুক্ত থাকা আমাদের। আর কোথায় যাব? একমাত্র ওই বৃন্দাবনে গিয়ে হরির নাম করা ছাড়া আর কিছু নেই। এই বয়সে যতটুকুন পারি সাহায্য করা, এদেরকে সাহায্য করব। ছেলের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? একদম শেষ কোশ্চেন। না, আমি প্রচন্ড আশাবাদী। এর আগে তো কোনো মানুষ 7টা দপ্তর,
মন্ত্রিত্ব করেছে, মিউনিসিপ্যালিটি চালিয়েছে, একটা এত বড় কমার্শিয়াল ব্যাংক, ভারতবর্ষে একটা 1 নম্বর কমার্শিয়াল ব্যাংক, অর্থনীতি ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, সে ব্যাংক চালিয়েছে, ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক চালিয়েছে, আপনার বিদ্যাসাগর ব্যাংক তার পরিচালনা ছিল। তাই মানুষ তো পরীক্ষা দিয়েছে, একেবারে শ্যামাপ্রসাদের মতো চিত্তরঞ্জন দাসের মতো ক্যালকাটা কর্পোরেশন ওরা চালিয়েছিলেন বলে সুভাষচন্দ্র, তার ফলে এটা সাকসেসফুল ম্যান হয়েছিলেন। কিছু পরীক্ষা না দিলে অঞ্চল প্রধান কি জানে না, গান্ধীজির মৃত্যু দিবস জানে না, এইসব লোক কেউ কেউ চলে যায় পার্লামেন্টে। তাই এ তো তার জন্মবৃত্তান্তই তাকে বলছে সে আরো আগে এগোবে। জন্মবৃত্তান্ত বলছে তিনি আরো এগোবেন। কে বলছেন? শিশির অধিকারী। কার সম্পর্কে? তার মেজপুত্রের সম্পর্কে। আসলে মেজপুত্র শুভেন্দু অধিকারী এই পরিবারের কাছে আলাদা একটা সম্পদ। আমরা কথা বলেছি গায়ত্রী দেবীর সঙ্গে, তার মায়ের সঙ্গে। তিনি বলেছেন রত্নগর্ভা, তিনি বলেছেন তার বাবার ভূমিকার কথা। এই সাধারণ ঘর, যে ঘরেই কিন্তু তার ছোট থেকে বড় হওয়া, 3 তলায় থাকতেন একসময় ছাত্রনেতা, সেদিনের বাড়ির একেবারে দোতলায় নেমে এসেছেন, কিন্তু বাড়ি ঘর সব কিছুই কিন্তু তার সাধারণ। সেই সাধারণ ঘরে থেকেই তার কিন্তু যা কিছু কর্মকাণ্ড, বাড়ি ফিরতে ভালোবাসেন, কিন্তু সেভাবে আর বাড়ি ফিরে আসতে পারেন না। কিন্তু তারই মধ্যে খোঁজখবর নেওয়া, সবার সম্পর্কে তার আনন্দ করা এবং সেই আনন্দের সঙ্গে থাকা, সবটাই কিন্তু তিনি মনে করেন যে তার পরিবার মানে শুধু শান্তিকুঞ্জে থাকা সদস্য নয়, যারা গোটা জেলায় রয়েছেন, গোটা রাজ্যে রয়েছেন, তারাই সেই তাদের জন্য কাজ করার ব্রত নিয়ে তার এগিয়ে যাওয়া, সেই এগিয়ে যাওয়া আজ মুখ্যমন্ত্রিত্বের শপথ নেওয়ার সুযোগ করে দেওয়া। এখন দেখার আগামী দিন শুভেন্দু অধিকারীর কাজ কতটা এগিয়ে রাখে রাজ্যকে, মানুষকে কতটা সুবিধে করে দেয়। শান্তিকুঞ্জের অন্দরমহল থেকে ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে